Good morning to all of you. শোনা যায় আমাকে? সফকাত, আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে আপনাকে? সবাই তো আসেন না মনে হয় এখনো। 9টার ক্লাস তো মানে। আচ্ছা, না সেশনাল ক্লাস তো ওই জন্য বলতেছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা আজকে যে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার দেখবো, একটা হচ্ছে সিওডি, আর আরেকটা এক্সপেরিমেন্ট হবে সেটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট রিলেটেড। অর্থাৎ কি পরিমাণ রেসিডুয়াল ক্লোরিন থাকে সেটা বের করবো। দুইটা এক্সপেরিমেন্ট দেখবো আজকে। গত ক্লাস আমরা দেখছিলাম বিওডি ভ্যালু, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যেটা হচ্ছে ওয়াটার স্যাম্পলে কি পরিমাণ বায়োডিগ্রেডেবল অর্গানিক ম্যাটার আছে সেটা বের করার যে প্যারামিটার। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে সিওডি, যেটা আসলে বায়োলজিক্যালি ডিগ্রেডেবল নাকি নন ডিগ্রেডেবল সেটা কোনো ডিফারেন্সিয়েট করে না। টোটাল যে অর্গানিক ম্যাটারের যে অক্সিজেন ডিমান্ড স্টেবিলাইজ করার জন্য সেটাই ডিফাইন করা হচ্ছে সিওডি। অর্থাৎ সিওডি ভ্যালুটা অবশ্যই বিওডি ভ্যালুর চাইতে বেশি হবে। এখন এই সিওডি ভ্যালুর সিওডি এক্সপেরিমেন্টের একটা সুবিধা হচ্ছে সেটা শর্ট টাইমে করা যায়, অর্থাৎ 3 ঘন্টার মধ্যে করে ফেলা যায়। আর বিওডি ভ্যালু বের করার জন্য আমাকে মিনিমাম 5 দিন ওয়েট করতে হয়, এবং ওয়েস্ট ওয়াটারের স্যাম্পল ভেদে সেটা আরো বেশিও লাগতে পারে বিওডির ক্ষেত্রে। কিন্তু সিওডি যাই যে স্যাম্পলে হোক না কেন, আমার 3 ঘন্টার মধ্যে কিন্তু সিওডি ভ্যালু বের করে ফেলা যায়। তবে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমার ওই ওয়েস্ট ওয়াটার বা যে ওয়াটার স্যাম্পল সেখানে কি পরিমাণ অ্যাক্টিভ অর্গানিক ম্যাটার আছে সেটা বের করাটা সিওডির পক্ষে পসিবল না। সেটা করার জন্য বিওডি টেস্ট করা লাগে। আর বিওডি এবং সিওডির যে রেশিও সেটা যদি 0.8-এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে ওই ওয়েস্ট ওয়াটারের স্ট্রেংথ অনেক বেশি, অর্থাৎ সেখানে যে কনসেন্ট্রেশন অর্গানিক ম্যাটারের তার পরিমাণটা অনেক বেশি, এবং সেটা রিমুভ করার জন্য ট্রিটমেন্টের নেসেসিটিও তো বেড়ে যাবে। তো আমরা সরাসরি প্রসিডিউরে চলে যাই। আসলে এখানে যে জিনিসটা করতে হয়, ফার্স্টে দুইটা সিওডি ভায়াল নিতে হয়। এইখানে দেখা যাচ্ছে সিওডি ভায়াল। এখানে একটাতে হচ্ছে স্যাম্পল নেব ওয়েস্ট ওয়াটার বা ওয়াটার স্যাম্পল, আরেকটাতে হচ্ছে তোমার ডিস্টিল ওয়াটার নেব 2.5 ml করে। দেন সেখানে 1.5 ml পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন অ্যাড করব। অ্যাড করার পরে সেখানে সালফিউরিক অ্যাসিড যোগ করব। আমার যে কাজটা করতে হবে, দেন 2 ঘন্টার জন্য সিওডি যে ডাইজেস্টার সেখানে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দিতে হবে। তাহলে আমি বলছিলাম সিওডি ভ্যালু 3 ঘন্টার মধ্যে বের করা যায়, তার মধ্যে কিন্তু 2 ঘন্টায় চলে যাচ্ছে ডাইজেস্টরের মধ্যে, আর বাকি 1 ঘন্টায় বা আধা ঘন্টার মধ্যে অন্যান্য কাজগুলো করতে হয়। ডাইজেস্টর থেকে নেওয়ার পর সেটাকে ঠান্ডা করতে হবে রুম টেম্পারেচারে। দেন সেটাকে টাইট্রেশন করতে হবে ফেরাস অ্যামোনিয়াম সালফেট সলিউশন দ্বারা। তা আমি একটা করব স্যাম্পলের জন্য, আর একটা করব হচ্ছে ব্ল্যাঙ্ক অর্থাৎ ডিস্টিল ওয়াটারের জন্য। তো দুইটার জন্য আমি আসলে দুই ধরনের ভ্যালু পাবো। সেটা যদি আমরা ইকুয়েশনে বসাই তাহলে ফাইনাল যে সিওডি ভ্যালু সেটা আমরা পেয়ে যাব। এই যে একটা তোমাদেরকে স্যাম্পল দেখাই, যেমন ব্ল্যাঙ্ক অর্থাৎ ডিস্টিল ওয়াটারের জন্য সব ক্ষেত্রে কিন্তু আমার স্যাম্পলের পরিমাণ হচ্ছে 2.5 ml। বুরেট রিডিং নিলাম, নেওয়ার পর আমরা যদি ফর্মুলাতে বসাই, একটা হচ্ছে ফেরাস অ্যামোনিয়াম সালফেটের পরিমাণ ডিস্টিল ওয়াটারের জন্য, আর বি হচ্ছে স্যাম্পলের জন্য। আর এটা নর্মালিটি ফেরাস অ্যামোনিয়াম সালফেট 0.1 বা 0.1 নর্মালিটি, যেটা 0.1 নর্মালিটি। আর 8 হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিজেন।
ভলিউম অফ স্যাম্পল এখানে কত হবে? বলো। 2.5 মিলি। 2.5 হবে। আচ্ছা, এই হচ্ছে তোমার বেসিক সিওডি। বিওডির চাইতে অনেক সহজ আসলে। তো কারো কোনো কোয়েশ্চেন আছে সিওডির ক্ষেত্রে? স্যার এই যে ডাইজেস্টরে আমরা কেন রাখি এটা? এখানে যে ওয়েস্ট ওয়াটার যে অর্গানিক ম্যাটার গুলো আছে সেগুলোকে ডিস্টেবিলাইজ করার জন্য আমি কি যোগ করতেছি, ফার্স্টে অ্যাসিটিক অ্যাসিড যোগ করতেছি, ঠিক আছে? ওই যে একটা টেম্পারেচারের মধ্যে কিন্তু তাকে স্টেবিলাইজ করতে হয় আর কি, বুঝা গেছে? জি স্যার। কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমি একটা এক্সপেরিমেন্টে দেখাই তাহলে। এগুলো হচ্ছে সিওডি ভায়াল সবগুলা। আমরা এখানে একটা নিয়ম হচ্ছে স্যাম্পলের জন্য দুইটা নেওয়া। এখানে আমরা একটা স্যাম্পলের জন্য একটা নিচ্ছি, একটা ডিস্টিল ওয়াটারের জন্য নিচ্ছি। এখন স্যাম্পল দেওয়া হচ্ছে 2.5 ml। ডিস্টিল ওয়াটার নেওয়া হচ্ছে তাও 2.5 ml। পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাড করা হচ্ছে 1.5 ml। রাইট সাইডেরটা হচ্ছে স্যাম্পল আর লেফট সাইডেরটা হচ্ছে তোমার ডিস্টিল ওয়াটার। সাড়ে 3 ml করে এখন সালফিউরিক অ্যাসিড অ্যাড করবো।
এই স্যাম্পল এবং ডিস্টিল ওয়াটার এগুলোকে কনিক্যাল ফ্লাস্কে নেওয়া হচ্ছে। আমরা ডাইজেস্টার থেকে বের করে এখানে নিলাম, দেন এটাকে ঠান্ডা করলাম। ঠান্ডা করার পর এখানে ফেরাস অ্যামোনিয়াম সালফেট দ্বারা আসলে এখন টাইট্রেশন করব। এটা হচ্ছে ইন্ডিকেটর দেওয়া হয়েছে, ফেরিন ইন্ডিকেটর। যতক্ষণ পর্যন্ত কালারটা রেডিশ ব্রাউন হবে না ততক্ষণ পর্যন্ত আমরা টাইট্রেশন করতে থাকবো। চলে আসছে, দেখো এটা হচ্ছে স্যাম্পলের জন্য, এখন হচ্ছে ডিস্টিল ওয়াটারের জন্য। আর এই হচ্ছে মূল এক্সপেরিমেন্টটা। ঠিক আছে, বোঝা গেছে? আর তোমাদের আজকে যে এক্সপেরিমেন্ট দেখাবো এবং গত ক্লাসে এগুলোর ডাটা শিট আজকে পেয়ে যাবা, এবং তোমাদের রিপোর্টটা সাবমিট করতে হবে হচ্ছে বৃহস্পতিবারের মধ্যে, 3টা এক্সপেরিমেন্টে। ঠিক আছে, বোঝা গেছে কিনা? স্যার এই বৃহস্পতিবার? এই বৃহস্পতিবার। স্যার আমাদেরকে স্যার একটু একটা দিন বাড়া দিলে হয় না স্যার? বন্ধের দিন হলে আমাদের জন্য ভালো হয়। শুক্রবার রাতে অথবা শনিবার রাতে স্যার হলে আমাদের জন্য ভালো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বৃহস্পতিবার তো তোমাদের ইনশাল্লাহ ল্যাব শেষ করে দিব। তাইলে সবগুলো এক্সপেরিমেন্ট একেবারে বাই সিকোয়েন্স একটা ফোল্ডারে করে পিডিএফ আকারে রবিবারে জমা দেওয়া যেতে পারে। ঠিক আছে, সেটা ঠিক আছে কিনা? জি স্যার। আর তোমাদেরকে একটু বলে রাখি, মানসিকভাবে প্রস্তুতি রাখি, সম্ভবত তোমাদের কুইজের সাথে এবার প্রেজেন্টেশন হবে, যেটা আমরা আগে ল্যাব এক্সপেরিমেন্ট ল্যাব ক্লাস করাতাম যে লটারি বেসিসে, সেটা যেহেতু এবার হচ্ছে না, সম্ভবত প্রেজেন্টেশনে দিতে হবে তোমাদের সবগুলো এক্সপেরিমেন্টের উপর গ্রুপ ওয়াইজ। আমি এখনো ফাইনাল ডিসিশন এখনো নেয় নাই, ওই জন্য জানাতে পারতেছি না। যদি নেয় দেন জানাবো আমি তোমাদের। প্রেজেন্টেশন কি এটা ভিডিও প্রেজেন্টেশন নাকি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন? মানে স্যার পাওয়ার পয়েন্ট। সিওডি নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ রেসিডুয়াল ক্লোরিন ইন ওয়াটার। আমরা এতদিন যে এক্সপেরিমেন্ট গুলো করে আসছি, যেমন পিএইচ, কালার, টার্বিডিটি, আয়রন বা বিইউডি, সিইউডি, এগুলো হচ্ছে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার।
কোনটা কতটুকু আছে একটা স্যাম্পলের মধ্যে। এরকম আরো কিছু এক্সপেরিমেন্ট বাকি আছে যেটা নেক্সট ক্লাসে দেখবো, যেমন কি পরিমাণ ডিসলভড এবং সাসপেন্ডেড পার্টিকেল আছে সেটা করার জন্য আমরা কোয়াগুলেশন করতে হয়। তোর মধ্যে মোস্ট কমন হচ্ছে অ্যালাম কোয়াগুলেশন, এবং ওই স্যাম্পলের মধ্যে কোনো আর্সেনিক আছে কিনা বা ফিক্যাল কলিফর্ম ব্যাকটেরিয়া আছে কিনা সেটা বের করতে হয়। এগুলো হচ্ছে একটা ওয়াটার কোয়ালিটি প্যারামিটার। এই প্যারামিটার গুলো বের করার পর আমার আসলে ডিসিশন নিতে হয় যে আমি কোন ধরনের ট্রিটমেন্টে আগাবো, বা একটা ট্রিটমেন্ট ইউনিট যদি আমি কনসিডার করি সেখানে তো বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট থাকে, আমি কোন অপশনটাকে আগে রাখবো, কোনটাকে পরে রাখবো বা কোনটাকে দিব না, এটা আসলে আমার ডিফাইন করা হচ্ছে প্যারামিটারের উপরে। নর্মালি যে কোনো স্যাম্পলে আমরা প্রথমে যে ট্রিটমেন্টটা করি সেটা হচ্ছে স্ক্রিনিং করি, স্ক্রিনিং এর পরে প্রাইমারি সেডিমেন্টেশন করি। তো সাসপেন্ডেড যে পার্টিকেল গুলো থাকে সেগুলোকে আমরা রিমুভ করি। রিমুভ করার পর সেখানে কিন্তু আরো কিছু পার্টিকেল থাকে, যেমন ডিসলভ পার্টিকেল বা কলয়েডাল পার্টিকেল, এই যেগুলো প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে কিন্তু সেটেল হয় না বা রিমুভ হয় না, যেহেতু তার স্পেসিফিক গ্র্যাভিটি অনেক কম। সেগুলোকে রিমুভ করার জন্য আমরা সেকেন্ডারি ট্রিটমেন্টে যাই। বিভিন্ন ধরনের সেকেন্ডারি ট্রিটমেন্ট তোমরা হয়তো অনেকে, তোমাদের কি ওয়াটার ট্রিটমেন্টের কোর্স হয়ে গেছে, থিওরি কোর্স? জি স্যার 3-1 হয়েছে, কিন্তু স্যার মানে অনেক আগে হয়েছে, ভুলে গেছি। তাহলে তো আইডিয়া আছে, সমস্যা নেই। জি স্যার। তাহলে এই যে সেকেন্ডারি ট্রিটমেন্টে আমরা সেগুলোকে রিমুভ, কলয়েডাল এবং ডিসলভ পার্টিকেলকে, সাথে সাথে প্রাইমারি সেডিমেন্টেশনের যে সাসপেন্ডেড পার্টিকেল গুলো রিমুভ হয় না সেগুলো কিন্তু সেকেন্ডারি ট্রিটমেন্টে রিমুভ হয়। তাহলে আমার সাসপেন্ডেড পার্টিকেল, ডিসলভ পার্টিকেল বা কলয়েডাল পার্টিকেল সবগুলো রিমুভ হলো, কিন্তু আসলে আমি বলতে পারবো না এই ওয়াটারটা আমার জন্য সেফ, কারণ সেখানে কোনো প্যাথোজেন আছে কিনা বা ডিজিজ প্রডিউসিং মাইক্রোঅর্গানিজম আছে কিনা সেটা আমাকে এনশিওর করতে হবে। যদি থাকে আমাকে তো প্যারামিটারে বলে দিবে আসলে আছে কিনা। যদি থাকে তখন আমাকে ডিসইনফেকশন ট্রিটমেন্টে যেতে হবে। ডিসইনফেকশন ট্রিটমেন্টে একটা মোস্ট কমন হচ্ছে ক্লোরিন ডিসইনফেকশন, সেখানে ক্লোরিন যোগ করব। অর্থাৎ কি পরিমাণ মাইক্রো অর্গানিজম আছে সেগুলোকে রিমুভ করার জন্য কি পরিমাণ ক্লোরিন আমার ইউজ করতে হয়, সেটা হচ্ছে এই এক্সপেরিমেন্টের মূল বেসিক। ডিটারমিনেশন অফ রেসিডুয়াল ক্লোরিন এবং ক্লোরিন ডিমান্ড, যেটার মাধ্যমে আমরা আসলে বের করবো ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন। ঠিক আছে, কার্ভটার দিকে যদি আমরা একটু তাকাই, ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন এমন একটা পয়েন্ট আসলে যে পয়েন্টে তোমার রেসিডুয়াল ক্লোরিনের পরিমাণ, যে অক্সিডেশনের যে ডিমান্ড সেটাকে এক্সিড করবে, সেটা হচ্ছে ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন। অর্থাৎ এই পয়েন্টের পর আমরা যে ক্লোরিন গুলো পেতে থাকবো, সেটা ফ্রি হোক কম্বাইন্ড হোক, সবগুলাই হচ্ছে আমার রেসিডুয়াল ক্লোরিন। অর্থাৎ আমার কোন একটা স্যাম্পলকে সেফ করার জন্য এমন পরিমাণ ক্লোরিন ডোজ অ্যাড করতে হবে যেটা আসলে আমার সি পয়েন্টটাকে এনশিওর করে। সি এর চাইতে বেশি থাকতে হবে, কম হলে কিন্তু আলটিমেটলি সেখানে আমার যে গোল সেটা কিন্তু ফিল আপ হবে না। এটা আমরা কেন করব? কারণ হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম থাকে। এখন তাহলে ঠিক আছে, আমি সেটা রিমুভ করার জন্য ক্লোরিন অ্যাড করলাম, কিন্তু এটারও কিন্তু একটা ব্যাড ইফেক্ট আছে। অতিরিক্ত ক্লোরিন যদি সেখানে থাকে আমার ওয়াটার স্যাম্পলে, সেখানে একটা অন্য ধরনের টেস্ট হয় এবং অর্ডার প্রবলেম ক্রিয়েট করে। আর তাছাড়া আমরা জানি ক্লোরিনেশনের জন্য বিভিন্ন কার্সিনোজেন আছে, হিউম্যান কার্সিনোজেন, কারণ হচ্ছে সেখানে ট্রাইহ্যালোমিথাল থাকে। তার মানে কি, আমি একটা পারপাসে সেটা ইউজ করতেছি, কিন্তু সেটারও যেহেতু ইম্প্যাক্ট আছে হিউম্যান বডির উপর, তার জন্য আমার একটা লিমিট ডিফাইন করে দিতে হবে আসলে কতটুকু আমার লাগবে। আর তাছাড়া বর্তমানে ক্লোরিনেশন যেহেতু এটা কমন, আমাদের দেশের জন্য কমন, কিন্তু এটা আস্তে আস্তে একটা ব্যবহারটা কমে যাচ্ছে। এখন বিভিন্ন ধরনের অল্টারনেটিভ ডিসইনফেক্টেন্ট ইউজ হয়, যেমন ক্লোরিন ডাইঅক্সাইড ইউজ হয় বা ওজোন ইউজ হয়। এগুলো প্রত্যেকটারই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমরা কিন্তু থিওরি কোর্সে পড়ে আসছো, একটু দেখে নিলে পারবা সমস্যা। এখন আমরা যদি কার্ভটার দিকে একটু তাকাই, আসলে যেটা এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ক্লোরিন অ্যাডেড, কি পরিমাণ আমি ক্লোরিন অ্যাড করব, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ক্লোরিন রেসিডুয়াল, কি পরিমাণ ক্লোরিন আমার থেকে যাচ্ছে। এখন দেখো, শুরুতেই আমি যদি
ক্লোরিন অ্যাড করি, দেখা যাচ্ছে কোনো ধরনের রেসিডুয়াল আমরা পাচ্ছি না। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে বিভিন্ন ধরনের রিডিউসিং এজেন্ট থাকে পানির মধ্যে বা স্যাম্পলের। এই যে বিভিন্ন ধরনের রিডিউসিং এজেন্ট থাকে, তাদের সাথে কিন্তু ক্লোরিন রিয়াকশন করে। তো যার কারণে আসলে আমি যাই অ্যাড করি না কেন, সবগুলো আমার রিয়াকশন ইউজ হয়ে থাকে। যেহেতু কোনো ধরনের এক্সট্রা সেখানে থাকতেছে না, যার কারণে ইনিশিয়াল স্টেটে আমার ক্লোরিন রেসিডুয়ালের পরিমাণ একেবারে জিরো। দেখো এখানে বলা হচ্ছে ডিস্ট্রাকশন অফ ক্লোরিন রেসিডুয়াল বাই রিডিউসিং কম্পাউন্ড। আচ্ছা, একটা পর্যায়ে যাওয়ার পর দেখা যাচ্ছে আমি ক্লোরিন যখন অ্যাড করব, সেখানে আমার আস্তে আস্তে ক্লোরিন রেসিডুয়ালের পরিমাণ বাড়তে থাকে। এটার কারণটা হচ্ছে এই স্টেটে গিয়ে, এ থেকে বি স্টেটে গিয়ে বিভিন্ন ধরনের ক্লোরামিন ফর্ম হয়, মনোক্লোরামিন, ডাইক্লোরামিন, যেগুলো তোমরা পরে আসছো। দ্যাট মিনস কি, আমার এখানে যে পানির মধ্যে যে অ্যামোনিয়া থাকে সেটা আস্তে আস্তে অক্সিডাইজ হয়। তাহলে এটা হচ্ছে এ থেকে বি স্টেট, এটা বলা হচ্ছে ফর্মেশন অফ ক্লোরো অর্গানিক কম্পাউন্ড এন্ড ক্লোরামিন। অর্থাৎ এখানে যে ক্লোরিন গুলো থাকে এ থেকে বি স্টেট, এবং এগুলো কিন্তু কোনো ফ্রি ক্লোরিন না, কম্বাইন্ড ক্লোরিন। কারণ হচ্ছে এই ক্লোরিন গুলা অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করে অ্যামোনিয়াকে অক্সিডাইজ করে সেখানে বিভিন্ন ধরনের ক্লোরো অর্গানিক কম্পাউন্ড ফর্ম করে। তো সেগুলো ক্লোরিনটা সেখানে কম্বাইন্ড হিসেবেই থাকে। এরপরে এই যে আমি তো ক্রমান্বয়ে অ্যাড করতেই থাকবো একটা স্যাম্পলের মধ্যে, তাহলে বি পয়েন্টের পর দেখা যাবে কি আবার রেসিডুয়ালের পরিমাণটা কমতে থাকবে। কারণ হচ্ছে এই যে এ থেকে বি স্টেটে বিভিন্ন ধরনের ক্লোরো অর্গানিক কম্পাউন্ড ফর্ম হয়েছে, সেগুলো কিন্তু আবার একটা পর্যায়ে গিয়ে ডিস্ট্রাক্ট হয়। এটা হচ্ছে স্যাম্পলের বিভিন্ন কন্ডিশনের উপর আসলে, কারণ বিভিন্ন ধরনের ইম্পিউরিটিস থাকতে পারে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, ডিজলভ অক্সিজেনের উপর ডিপেন্ড করে, বিভিন্ন প্যারামিটার। তাহলে একটা পর্যায়ে গিয়ে আমার যে ক্লোরামিন গুলো থাকে সেগুলো ডিস্ট্রাক্ট হয়। দ্যাট মিনস কি আমার কম্বাইন্ড ক্লোরিনের রেসিডুয়াল যেটা ছিল সেটা আস্তে আস্তে ডিপ্লিট হতে থাকে। সেটা হচ্ছে বি থেকে সি স্টেট। এরপরে সি পয়েন্টে যখন যাবা, তখন দেখা যাবে কি আমার ফার্স্টে যে রিডিউসিং এজেন্ট ছিল সেগুলোর সাথে ক্লোরিন রিয়াকশন করছে, দেন হচ্ছে অ্যামোনিয়াটা বিক্রিয়া করে ক্লোরিনের সাথে বিভিন্ন ধরনের মনো বা ডাইক্লোরামিন কম্পাউন্ড ফর্ম হয়েছে। এরপরে সেগুলো আবার ডিস্ট্রাক্ট হয়েছে। অর্থাৎ এক পর্যায়ে গিয়ে আমার সব ধরনের রিয়াকশন কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে গিয়ে যখন আমি যতই ডোজ অ্যাড করি না কেন, দেখা যাবে সবগুলাই আমার রেসিডুয়াল ক্লোরিন হিসেবে থেকে যাবে। সেটা হচ্ছে সি এর পরের স্টেটটা। আমার টার্গেট হচ্ছে আমি ক্লোরিন ডোজ অ্যাড করার পর কোন পয়েন্টে গিয়ে আমার সকল ধরনের ডিমান্ড ফুলফিল হবে এবং সবগুলো ক্লোরিন রেসিডুয়াল হিসেবে থেকে যাবে। এই পয়েন্টটাই আমার আলটিমেটলি ডিফাইন করতে হয়। এটা হচ্ছে আমার মেইন টার্গেট। তাহলে সি পয়েন্টে যখন আমি পেয়ে যাব, তখন আমি বলে দিতে পারবো আমার এই স্যাম্পলের জন্য এই পরিমাণ ক্লোরিন ডোজ অ্যাড করতে হবে ফর ডিসইনফেকশন পারপাস। তা এখন দেখো আর একটা কার্ভ দেখা আছে, যেটা হচ্ছে জিরো ডিমান্ড লাইন। এটা কি? এটা হচ্ছে কি আমি যে পরিমাণ স্যাম্পল ক্লোরিন অ্যাড করব একেবারে শুরু থেকে, সেই পরিমাণ ক্লোরিন রেসিডুয়াল থেকে যাবে। এটা কি মিন করে আসলে? এটা মিন করে হচ্ছে আমার ওই স্যাম্পলের মধ্যে কোনো ধরনের রিডিউসিং কম্পাউন্ড নেই, কোনো ধরনের অ্যামোনিয়া নেই। রিডিউসিং কম্পাউন্ড এবং অ্যামোনিয়া যদি না থাকে, তাহলে ক্লোরিন তার কারোর সাথে রিঅ্যাকশন করতে পারবে না। দ্যাট মিনস আমি যে পরিমাণ ক্লোরিন দিব সে একই পরিমাণ ক্লোরিন আমাকে রেসিডুয়াল হিসেবে থেকে যাবে। সেটা হচ্ছে জিরো ডিমান্ড লাইন, অর্থাৎ এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো কিনা এই কার্ভটা? পরীক্ষা আসতে পারে কিন্তু। বুঝা গেছে? জি বুঝতে পারছি। আচ্ছা, আর এখানে দেখবা এই যে ফরমেশন অফ ডাইক্লোরো কম্পাউন্ড এবং ট্রাইক্লোর ডিস্ট্রাকশন, এখানে কিন্তু অ্যামোনিয়ার সাথে হাইপারক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশন গুলো একটু দেখে নিবা, এগুলো তোমরা থিওরিতে কিন্তু পড়ে আসছো। আমরা এখন মূল এক্সপেরিমেন্টে চলে যাই। ফার্স্টে টোটাল স্যাম্পল থেকে আমি 200 ml স্যাম্পল নেব।
দেন সেখানে 5 ml অ্যাসিটিক অ্যাসিড যোগ করব। যোগ করার পর সেখানে 1 গ্রাম পটাশিয়াম আয়োডাইড এবং যোগ করে ভালোভাবে মিক্স করব সেটাকে। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, আমরা যে ক্লোরিন অ্যাড করতেছি সেটা হচ্ছে ব্লিচিং পাউডার হিসেবে, অর্থাৎ তার একটা পার্সেন্টেজ থাকে। তো সেটাকে আমাকে আসলে মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করতে হয়। একটা স্টক সলিউশন থাকে, ধরো আমার একটা ল্যাবের মধ্যে বা যেখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেখানে আমার একটা স্টক সলিউশন থাকে, যেখানে ক্লোরিনের কনসেন্ট্রেশন ধরে নিতে পারো 70 মিলিগ্রাম পার লিটার। এটা হচ্ছে স্টক সলিউশন। আমি এখান থেকে যদি 5% নিই বা 5 ml নিই বা 10 ml নিই, তাহলে সেটাকে কিন্তু আমার মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করতে হবে, যেটা তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো, C1V1 ইকুয়াল টু C2V2। সেখান থেকে কিন্তু কনভার্ট করতে হবে। কারণ হচ্ছে যে গ্রাফটা আমরা ড্র করব ব্রেক পয়েন্ট বের করার জন্য, সেটা দেখো ইউনিটটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ এত মিলিগ্রাম ক্লোরিন পার লিটার অফ স্যাম্পল বা ওয়াটার আমাকে বের করতে হবে। তাহলে পটাশিয়াম আয়োডাইড যোগ করার পর আমরা সেখানে সোডিয়াম থাইসালফেট সলিউশন দ্বারা টাইট্রেশন করব, যেখানে ইন্ডিকেটর হিসেবে 2 ml স্টার সলিউশন ইউজ করব। দেন ফাইনাল ভ্যালু আমরা পেয়ে যাব আসলে। তাহলে এইভাবে আমরা একটা স্যাম্পলের জন্য পাবো স্টক সলিউশন থেকে 5 ml নিয়ে। আবার একইভাবে যদি আমি আবার ক্লোরিন ডোজ 10 ml যোগ করি, তাহলে সেখান থেকে আরেকটা ভ্যালু পাবো। এবং 5-6টা ভ্যালু যখন আমরা পাবো, ক্লোরিন ডোজ যদি আমরা ক্রমান্বয়ে বাড়াতে থাকি, তাহলে আমরা দেখতে পাবো একটা প্রথমে কোনো রেসিডুয়াল পাওয়া যাবে না, একটা পর্যায়ে গিয়ে রেসিডুয়াল বাড়তে থাকবে, আবার কমতে থাকবে, কমার পর আবার বাড়তে থাকবে। অনেকটা এরকম একটা শেপ পাবো। সেখান থেকে যে পয়েন্টে এসে আমার ব্রেক পয়েন্ট হবে সেটাই হচ্ছে আমার ক্লোরিন রেসিডুয়াল। বুঝা গেছে? জি বুঝছো স্যার। কিনা? স্যার কিভাবে অ্যাড করলাম স্যার, সেটা কি একটু আরেকবার বলবেন? আমি তো জানি আমার স্যাম্পল এর মধ্যে কি পরিমাণ মাইক্রোঅর্গানিজম থাকতে পারে, সেটা আমি ফার্স্টে ডিফাইন করব, ঠিক না? সেখানে সে স্যাম্পলের মধ্যে আমি আমার স্টক সলিউশন যেটা আছে সেখান থেকে আমি বিভিন্ন পরিমাণ ক্লোরিন সলিউশন বা ব্লিচিং পাউডার অ্যাড করব। ধরেন আমি ফার্স্টে 200 ml স্যাম্পল নিলাম, এই 200 ml স্যাম্পলের মধ্যে আমার ক্লোরিনের যে বা ব্লিচিং পাউডারের যে স্টক সলিউশন, সেখান থেকে আমি 5 ml যোগ করলাম। 5 ml যোগ করার পর আমি এই প্রসিডিওর অনুযায়ী টাইট্রেশন করলাম। তো করার পর আমি সেখান থেকে একটা ক্লোরিন রেসিডুয়ালের ভ্যালু পাবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্যাম্পলের জন্য। এবার আমি আবার আরেকটা স্যাম্পল নেবো 200 ml এর, সেখানে আমি একটু ডোজটা একটু বাড়াই দিব বা কমাই দিব। ধরো 5 ml এর জন্য আমি 2 ml নিতে পারি, আবার 7 ml বা 10 ml নিতে পারি। তাহলে এইভাবে একটা একটা ডোজটা আমি চেঞ্জ করে আবার একই প্রসেসে আগানোর পর আমি আরেকটা ক্লোরিন রেসিডুয়ালের ভ্যালু পাবো। এরকম আমি 5-6টা টেস্ট করব। তাহলে 5-6টা টেস্ট করলে আমরা 5-6টা রেসিডুয়ালের ভ্যালু পাবো কিনা? পাবো। জি স্যার। পাবো। তাহলে পেলে আমরা সেগুলোকে যে গ্রাফ আকারে ড্র করি, সেখান থেকে আমরা ব্রেক পয়েন্টটা পাবো কিনা? জি স্যার। হুম, পাবো। তাইলে এখন আমাকে বলো, আমি যদি এই 0 থেকে স্টার্ট করি, এখান থেকে যদি সি পয়েন্ট পর্যন্ত এক্স এক্সিস এর ভ্যালু যদি স্মল এক্স হয়, আর ওয়াই এক্সিস এ এখান 0.7 যেটা আছে সেখান থেকে যদি সি পর্যন্ত ভ্যালু ওয়াই হয়, স্মল ওয়াই হয়, তাহলে আমাকে বলো ক্লোরিন ডিমান্ডের পরিমাণ কত? আমার কোশ্চেনটা বুঝছো কিনা? রোল নাম্বার 12 আচ্ছা।
শোনা যায় না, আছো কিনা ক্লাসে? হ্যালো রোল নাম্বার 11। স্যার আছি স্যার 11 আগেরটাকে দুইটা দুইটা সাউন্ড কেন? স্যার আমি 12 স্যার আমার কথা কি শোনা যাচ্ছে না স্যার আমি রেসপন্ড আচ্ছা বলো তো দেখি, এই যে 0 থেকে 0.7 পর্যন্ত, ধরে নাও 0.7, ধরে নিলাম এই ফিগারে তোমাদের সুবিধার্থে, আর এই সি পর্যন্ত ভ্যালু হচ্ছে 0.2। একটা হচ্ছে ক্লোরিন অ্যাডেড আর একটা হচ্ছে ক্লোরিন রেসিডুয়াল। এখন আমি যদি বলি আমার ক্লোরিন ডিমান্ড কত, সেটার ভ্যালুটা কত হবে? স্যার স্লোপটা হবে হ্যাঁ, স্যার স্লোপটা হবে স্লোপটা হবে, কে পারবা? স্যার মানে ক্লোরিন অ্যাডেড এতটুকুই আসলে ডিমান্ড হওয়া উচিত না, কতটুকু অ্যাড করব? 5 মার্ক বোনাস যে পারবা। কে বলছো? রোল 20, ভেরি গুড। এখন বলো কিভাবে, বলো। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। রোল নাম্বার 20 না? ওকে। শাফকাত, স্যার বুঝছো? স্যার আমি একটা আমি একটা আরেকবার বলুন। স্যাম্পলের মধ্যে ধরে নাও 10 ml ডোজ অ্যাড করলাম, ক্লোরিন ডোজ, ঠিক আছে? তো সেখান থেকে 3 ml যদি 3 মিলিগ্রাম পার লিটার যদি আমার রেসিডুয়াল থাকে, এটার মিনিংটা 10 থেকে 3 থেকে গেল, দ্যাট মিনস বাকি 7 ml আমার রিয়াকশনে ইউজ হলো, ঠিক আছে? তাহলে ওই যেটা ইউজ হলো সেটাই তো আমার ওই স্যাম্পলের জন্য ডিমান্ড। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? জি। হ্যাঁ। তাহলে আমরা এখন মূল এক্সপেরিমেন্টে চলে যাই। প্রথমে হচ্ছে স্যাম্পল নেওয়া হচ্ছে 200 ml। এই দেখো, এটা হচ্ছে আমার স্টক সলিউশন, ব্লিচিং পাউডার বা ক্লোরিনের। এটার একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন দেওয়া আছে এখানে। সেখান থেকে আমি ফার্স্টে ধরে নাও 2 ml নিচ্ছি বা 5 ml নিচ্ছি, ধরে নাও 2 ml নেওয়া হচ্ছে। নেওয়ার পর সেটা আমি এখানে অ্যাড করব। এরপর হচ্ছে এসিটিক অ্যাসিড নেওয়া হচ্ছে এখান থেকে 5 ml, 2 ml টা অ্যাড করা হচ্ছে। দেখো আমার স্যাম্পলের মধ্যে আমি ক্লোরিন ডোজ দিয়ে দিলাম, তাহলে তার মধ্যে কিন্তু রিয়াকশন শুরু হয়ে গেছে। অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হয়েছে, এখন 1 গ্রামের মতো পটাশিয়াম আয়োডাইড দেব। ইন্ডিকেটর হিসেবে
আমরা স্টার্স যোগ করব। তার আগে আমরা বুরেটে নিয়ে নিচ্ছি হচ্ছে সোডিয়াম থাইসালফেট সলিউশন। এটা একেবারে ডিসকালার হয়ে যাবে, কোনো ধরনের কালার থাকবে না, কালারলেস। সেটাই হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। তাহলে আমরা একটা স্যাম্পলের জন্য করলাম, এভাবে আবার আরেকটা স্যাম্পলের জন্য করতেছি সেম কাজ। জাস্ট আমি যে ক্লোরিনের যে স্টক সলিউশন, এখান থেকে ডোজটা একটু ভিন্ন করে দিব। আগে যদি 5 ml নিয়ে থাকি, এখন একটু বাড়ায় নিলাম। তাই এরকম 5-6টা করতে হয়। আমরা এখানে 2টা দেখাচ্ছি আর কি। আমরা কি করলাম, এখানে ইনিশিয়ালটা দেখালাম এখানে তোমাদের ভিডিওতে, আর ফাইনালটা দেখালাম। বোঝা গেছে তাইলে টোটাল এক্সপেরিমেন্টটা? কারো কোনো কোয়েশ্চেন আছে?
রোল নাম্বার 5, জি স্যার। রোল নাম্বার 57, Yes, sir. 45, Yes, sir. 31, Yes, sir. Yes, sir. হ্যাঁ বুঝছো আজকের এক্সপেরিমেন্টটা? স্যার হ্যাঁ কে বলো? তাহলে তোমাদের কাজ হচ্ছে তোমরা রিপোর্ট গুলো রেডি করতে থাকো শুধুমাত্র। স্যার আমি স্যার 19 স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ বলো না, তোমার সমস্যা বলো না, কি হয়েছে? লাইনকে কিছু বলতে চাচ্ছ? তাহলে তোমরা রিপোর্ট রেডি করতে থাকো, শুধুমাত্র ডাটা শিট পেলে সেখানে ক্যালকুলেশন এবং রেজাল্ট আর ডিসকাশন লিখবা, বাকি সব কিন্তু লিখে ফেলো। যেমন তোমার শুরু থেকে অবজেক্টিভ, প্রসিডিওর কিংবা ওইদিকে অ্যাসাইনমেন্ট গুলো, এগুলো কিন্তু রেডি করে ফেলো। আমি একটা সিকোয়েন্স দিয়ে দিব, তোমরা কোনটার পরে কোনটা রাখবা এক্সপেরিমেন্ট, সেই অনুযায়ী আগামী রবিবারের মধ্যেই জমা দিবা। হ্যাঁ 4টা এক্সপেরিমেন্ট একসাথে দিয়ে দিবা। আর প্রেজেন্টেশন হবে কিন্তু সবগুলো এক্সপেরিমেন্টের উপর, এটা মনে রাখি। স্যার প্রেজেন্টেশনে কি কি থাকবে, মানে কি কি করা লাগতে পারে যদি একটু বলতেন। এটা ধরে নাও, আসলে এখনো তো কোনো ডিসিশন হয় না, তবে ধরে নিতে পারো যে আসলে কোনটার কি অবজেক্টিভ, আসলে আমরা কেন করতেছি প্র্যাকটিক্যাল সেন্সে, এবং কোনটার ভ্যালু কি পেলে আসলে কি করতে হয়। বা তোমরা যে 6টা গ্রুপ বা 5টা গ্রুপ কাজ করছো, এক এক গ্রুপ এক এক ধরনের ভ্যালু পাইছে, এখন কোনটা আসলে কোনটা ইন্ডিকেট করতেছে, কি ইন্ডিকেট করে বা কেন, বা সেটা ওভারকাম করার প্রসেসটা কি, এই ধরনের এই কয়েকটা স্লাইড আর কি, বেশি না। এখনো ডিসিশন হয় নাই, হলে আমি তোমাদেরকে জানাবো সেটা। স্যার আমাদের কি 15 তারিখ থেকে বা সামনে ক্যাম্পাস খুলে দিবে স্যার? আমি ভাই জানি না এটা, তা যারা ডিসিশন মেকার তারা যেটা বললে আর কি, বুঝতেছো তো? আর স্যার আমাদের প্রথম রিপোর্ট গুলো তো স্যার ক্যাম্পাসে রেখে আসছিলাম স্যার। ক্যাম্পাসে রেখে আসছো যে? জি স্যার। না ওটা রেখে আসো, ওটা সমস্যা না। স্যার ওই ডাটাগুলো তো এখন সাথে নাই আর কি, যে কিরকম ভ্যালু আসছিল তো মনে নাই সঠিক। না থাকলে একটা আইডিয়া করে নিবা যে কি হতে পারে, বেসিকটা বলবা। মূলত তোমরা যেগুলো, ওটার তো তোমার ইভালুয়েশন অনেকটা হয়ে গেছে প্রথম দিকে, লাস্টের দিকের গুলো একটু মূল ইভালুয়েশন হবে। আর ওখানে যেগুলো তোমার কাছে নয় সেগুলোকে তোমার থেকে জোর করে নেওয়া হবে। আর ক্যাম্পাস যদি খুলে ফেলে, এই যে সাক্ষাতে বলতেছে 15 তারিখ খুলতে পারে, তাহলে তখন তো পেয়ে যাচ্ছে সবটা। এই সাক্ষাৎ তোমাকে বলছে 15 তারিখ খুলবে। স্যার আমি কিভাবে জানবো? তবে এটা তো স্যার ভিজিট স্যার জানবে। এটা এখনো বলা যাচ্ছে না আসলে কোন দিক থেকে কি হয়, আসলে আদৌ কি আবার খুলবে কিনা বুঝতেছে না আসলে, গভর্নমেন্টও কি বলতেছে আসলে। তবে খুলে ফেলা উচিত, এটা আমরাও বুঝতেছি আসলে। আর কতদিন এবার আমাদেরকে আসলে এটা নিয়ে থাকতে হবে, এটা বুঝতে হবে সবাইকে সেটা। থাক তাইলে আজকে এখানে শেষ করছে, ঠিক আছে? স্যার আরেকটা বিষয় স্যার, আমি আপনার স্যার ক্লাসরুমে স্যার অ্যাড নাই, আমার কাছে মেইলটা আসেনি স্যার, আমি চেক করছি কয়েকবার। তো ক্লাসরুমে স্যার 39। জি স্যার। আমাকে একটা মেইল দিয়ে রাখো স্যার আপনার
মেইলটা বুঝতে স্যার পারছো? জি স্যার তোমার আইডি নাম্বার দিয়ে আমাকে একটা মেল দিয়ে রাখো, আমি তোমাকে অ্যাড করে দিই। ঠিক আছে স্যার ওকে। আসসালাম। স্যার তাহলে স্যার আমরা সব ল্যাব রিপোর্ট কবে জমা দিচ্ছি স্যার? রবিবার ফাইনাল সাবমিশন। ঠিক আছে, টোটাল 6টা এক্সপেরিমেন্ট, বুঝছো কিনা? বুঝলে আর একটু বলো। না তোমরা তো লেখা এর মধ্যে রেডি করে ফেলবে, জাস্ট আচ্ছা আমাদের আরো ক্যালকুলেশন কয়েকটা স্যার ল্যাব ডিসকাশন। আছে স্যার, না যদি সময় দেন। তোমাদেরকে কিন্তু অনেক রিল্যাক্স দিচ্ছে। নিয়ম হচ্ছে আমরা কখনো এভাবে করি নাই। এনভায়রনমেন্ট ল্যাব হচ্ছে ফিজিক্স ল্যাবের মতো, যেদিন যে এক্সপেরিমেন্ট ওই সময়ের মধ্যে কিন্তু জমা দিতে হয়। তোমরা আগে থেকে সব লিখে নিয়ে আসতে হয়। এটা হচ্ছে কেন, তোমরা কি ভুলে গেছো বাকি এক্সপেরিমেন্ট গুলো? নাকি আমি বেশি তোমাদেরকে স্কোপ দিয়ে দিচ্ছি? হ্যাঁ, কারণ হচ্ছে এটা আমার আপডেট। তোমরা যদি জমা না দাও, আবার আপডেটটা কিন্তু আসিফ স্যারের নেবে, ওইদিকে ওই সেকশনে জ্যোতি ম্যাডামে নেবে। এগুলো আপডেট দিয়ে কিন্তু কাজ করতে হয়, বুঝতে পারছো? ওই তোমাদের তো আমি একটা একটা নিচ্ছি না, একসাথে নিচ্ছি সবগুলো, একেবারে রবিবারে সাবমিট করো। ক্লিয়ার? ওকে।